আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আজকের এই লাইভটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম। সাথে আছে আমি সারওয়ার, সিলেটি অনলাইনের আজকের পরিবেশনা আইটকের দ্বিতীয় পর্বে। আজকে আমরা কোনো অতিথিকে আমন্ত্রণ জানাইনি। ডেসক্রিপশন বক্সে বিষয়বস্তুটি আপনারা সুস্পষ্টভাবে দেখেছেন যে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন, এই সম্বন্ধে আমরা আলোচনা করব। এটি একটি তাত্ত্বিক এবং পর্যালোচনামূলক আলোচনা হবে, কিছুটা ইতিহাস এর সাথে সংযোজন করা হবে। আমি আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন। আর আপনারা উপকৃত হওয়ার জন্যই আমরা সবসময় সিলেটি অনলাইনের পক্ষ থেকে নানান ধরনের প্রোগ্রাম অনুষ্ঠান নিয়ে হাজির হই। কখনো ধর্ম সংক্রান্ত অনুষ্ঠান, কখনো ব্যবসায়িক অনুষ্ঠান, কখনো এই ধরনের তাত্ত্বিক পর্যালোচনামূলক অনুষ্ঠান। শুরুতেই আমি অনুরোধ করব, যারা এই পর্যায়ে আমাদের সাথে লাইভে যোগ দিয়েছেন, আপনারা আজকের এই বিশেষ লাইভটি আপনাদের টাইমলাইনে শেয়ার করে নিন, যাতে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, বাবা মা যে যেখানে যে অবস্থায় ফেসবুকের সাথে আছেন তারা যেন এটি শুনতে পারেন, দেখতে পারেন এবং এখান থেকে কিছু তথ্য সংগ্রহ করে নিজেদেরকে অথবা নিজেদের জীবনে কাজে লাগাতে পারেন। মূলত আজকের এই অনুষ্ঠানে যে তথ্যগুলো আমরা দেওয়ার চেষ্টা করব, যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য এটি খুবই কাজে লাগবে। কেন কাজে লাগবে সেটিও আমি বলি। যে আমরা অনেক সময় ছাত্র জীবনে অনেক কিছুই, আমাদের ইতিহাস ইচ্ছে করলেও আমরা মুখস্থ করতে পারি না, মনে রাখতে পারি না, অন্তরের মধ্যে ধারণ করতে পারি না। এমত অবস্থায় আমরা গল্পে গল্পে আপনাদেরকে কিছু প্রাক ঐতিহাসিক ঘটনাবলী শোনাবো এই করোনা ভাইরাস নিয়ে বা এই ধরনের মহামারী নিয়ে, যা পৃথিবীতে অতীতে সংঘটিত হয়েছিল। এবং সেটি আপনাদের মনে থাকবে, সাল মনে থাকবে, তারিখ মনে থাকবে, সময় মনে থাকবে এবং এটির ধরন, প্রকরণ সব কিছুই মনে থাকবে ইনশাল্লাহ। তো আমরা বিশেষভাবে অনুরোধ করব, যারা স্টুডেন্ট আছেন তারা প্রয়োজনে লাইভটি একবার, দুইবার, তিনবার দেখতে পারেন, যাতে আপনাদের যদি এগুলো সাবজেক্টের ভিতরে থাকে, বিষয়ের ভিতরে থাকে, আপনাদের সিলেবাসের ভিতরে থাকে, তাহলে অবশ্যই আপনাদের কাজে লাগবে, বিশেষ করে যারা ইতিহাসের ছাত্রছাত্রী তাদের জন্য। আমাদের এই লাইভটি সরাসরি ইউটিউবে এবং ফেসবুকে একই সাথে সম্প্রচার হচ্ছে। আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন না এমন বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন আছেন, তাদেরকে ইউটিউবের লিঙ্কটি দিতে পারেন। অন্তত তারা আমাদের এই তাত্ত্বিক পর্যালোচনাটুকু শুনতে পারবে। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে, কোনো অভিমত থাকলে আপনারা কমেন্টস বক্সে আমাদেরকে জানাতে পারেন। আমি এই লাইভকালীন চলাকালীন সময় চেষ্টা করব আপনাদের কমেন্টসগুলো পড়তে এবং কিছু কিছু প্রশ্নের জবাব দিতে। যদিও এটি প্রশ্ন উত্তর বা প্রশ্নের জবাব দেওয়ার জন্য এমন কোনো আলোচনা বা প্রোগ্রাম নয়, তবু অনেক সময় কোনো বিষয় নিয়ে যখন আমরা কথা বলি, স্বাভাবিকভাবেই এর পরিপূরক এবং সম্পূরক কিছু প্রশ্ন এসে যায়। আমি চেষ্টা করব যদি সময় করতে পারি আজকে আপনাদের জবাব দিতে। আর বিশেষ কোনো জানার ইচ্ছা, এ ধরনের কোনো প্রশ্ন থাকে, সেটি আমরা পরবর্তী পর্বে আপনাদেরকে ডকুমেন্টারি আকারে আপনাদের সামনে তথ্যগুলোকে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। এছাড়া আমাদের এই অনুষ্ঠানগুলো, আরেকটি কথা এখানে বলে নেওয়া প্রয়োজন, আমরা যে অনুষ্ঠানগুলো করে থাকি সিলেটি অনলাইনে, এগুলো আপনারা যদি কেউ নিজস্ব টাইমলাইনে ডাউনলোড করে আবার আপলোড করতে পারেন, সে বিষয়ে সতর্কীকরণ হচ্ছে যে আমাদের যে লগোগুলো থাকবে সেই লগোগুলোকে আপনারা কখনো ওভারলে করবেন না। আমাদের কোনো আপত্তি নেই, আপনারা চাইলে যে কোনো অনুষ্ঠান ডাউনলোড করে নিজেদের টাইমলাইনে দিতে পারেন, তবে শর্ত হচ্ছে আমাদের লগো মুছে ফেলা যাবে না, এটিকে ওভারলে করা যাবে না, তাহলে আপনি কপিরাইট এবং ফেসবুক কমিউনিটি গাইডলাইন যেটি, সেটি ভায়োলেন্সের কারণে আপনার পেজে স্ট্রাইক পড়তে পারে, আপনার পেজটি, আপনার প্রোফাইলটি হারিয়ে দিতে পারে। এটি এই জন্য বললাম, সম্প্রতি আমরা লক্ষ্য করেছি যে কোনো পেজে বা কোনো ভাইয়েরা এ ধরনের কাজগুলো করছেন। আমরা কাউকে বিপদে ফেলতে চাই না, আমরা নিজেরাও বিপদে পড়তে চাই না। আমরা চাই আমরা সবাই মিলে সুন্দরভাবে এই কাজগুলো করি, যা সমাজকে, রাষ্ট্রকে, একজন ব্যক্তিকে, তার চরিত্রকে গঠন করতে সহায়ক হয়। সুপ্রিয় বন্ধুরা, আমার কথা লম্বা হয়ে যাবে, সে কারণে আমরা মূল বিষয়ে চলে যাচ্ছি।
আজকে আমরা কথা বলার জন্য সমগ্র অনুষ্ঠানকে দুটি পর্বে বিভক্ত করেছি। প্রথম পর্বে আমরা কথা বলবো এবং খুঁজে বের করার চেষ্টা করব যে প্রাক ঐতিহাসিক কাল থেকে নিয়ে এই পর্যন্ত পৃথিবীতে কতগুলো মহামারী হয়েছে। আসলে পৃথিবীতে অনেক মহামারী হয়েছে, কিন্তু মানব সভ্যতার পরিবর্তন এবং অনেক সময় ইতিহাস সংরক্ষণের অভাবের কারণে বা সেই ধরনের ঘাটতির কারণে অনেক ইতিহাসই ম্লান হয়ে গেছে। কিছু কিছু ইতিহাস আমরা বিভিন্ন প্রস্তরে পাথরে অনেক কিছুতে লেখা ছিল, যা আমরা সংগ্রহ করতে পেরেছি এবং প্রত্নতত্ত্ববিদরা এগুলো সংগ্রহ করে পুস্তকারে লিপিবদ্ধ করে ইতিহাসের পাতায় রাখার কারণে আমরা সেই তথ্যগুলো পেয়েছি। এমনি কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আপনারা জানেন যে পঠন এবং লেখন পদ্ধতি মাত্র কয়েক শত বৎসর বা কয়েক হাজার বছর আগে পৃথিবীতে এসছে। আদম আলাইসাল্লাম থেকে নিয়ে বহুদিন পর্যন্ত হয়তো এটি ছিল না, আর থাকলেও এটি ব্যাপক আকারে পৃথিবীর মানুষের কাছে পৌঁছায়নি। আমরা শুনেছি ইদ্রিস আলাইসাল্লাম প্রথম কলমের ব্যবহার করেছেন। তিনি কিভাবে কলমের ব্যবহার করেছেন, সেই লেখার প্রকার কেমন ছিল, কী ধরনের ছিল, ভাষা কী ছিল, এই জ্ঞান আমাদের নেই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। সুতরাং অনেক বিষয় রয়ে গেছে যেগুলো নিয়ে আমরা বিতর্ক করব না, যেগুলো নিয়ে আমরা অহেতুক খোঁজাখুঁজির চেষ্টা করব না। মহাগ্রন্থ আল কোরআনে সূরা আল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে আমাদেরকে বলেছেন যে এই কোরআনকে আমি নাজিল করেছি দুই ধরনের আয়াত দিয়ে। একটি হচ্ছে সুস্পষ্ট আয়াত যা সাধারণ মানুষ পড়লেই বুঝতে পারে, আর কিছু হচ্ছে অস্পষ্ট বা মুতাশাবিহাত যা সাধারণ মানুষের বোঝার বাইরে। মহান আল্লাহই ভালো জানেন। সেই সাথে আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, তোমাদের মধ্যে যারা ফিতনা বা সমাজে একটি বৈরী অবস্থা সৃষ্টি করতে চায় তারাই আমার অস্পষ্ট আয়াতগুলো নিয়ে এগুলো অর্থ খোঁজার চেষ্টা করে। সুতরাং আসুন আমরা আল্লাহকে ভয় করি এবং আল্লাহর এই আদেশকে মানি এবং তার আনুগত্য স্বীকার করি এবং তারই দেখানো পথে আমরা চলি। সুপ্রিয় বন্ধুরা, আসুন তাহলে আজকে যে দুটি পর্বে আমরা বিভক্ত করেছি, প্রথম পর্বে আমরা চলে যাই। তার আগে এই পর্যায়ে যারা আমাদের সাথে সরাসরি লাইভে যোগ দিয়েছেন আপনাদেরকে এতটুকু বলছি, আপনারা শুরু থেকে যারা শুনেননি তারা আবার লাইভ শেষে এই অনুষ্ঠানটি শুনে নেবেন আর আপনারা এই লাইভটি শেয়ার করবেন। আজকের তাত্ত্বিক পর্যালোচনা আমরা করোনা ভাইরাস দিয়ে শেষ করব, কিন্তু তার আগে আসুন আমরা একটু দেখি যে পৃথিবীতে কখন কখন এই মহামারীগুলো হয়েছিল। অনেক মহামারী হয়েছে, ইতিহাস ঘাটলে দেখতে পাই। তবে একটি কথা বলতে হয় যে মানুষের জীবন এখন খুব হুমকির সম্মুখীন হয়ে গেছে। এটি কোনো নতুন বিষয় নয়। মানব সভ্যতা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে কোনো না কোনো হুমকির সম্মুখীন হয়েছে। কখনো বন্য পশু পাখির কবলে পড়ে মানুষের জীবন হুমকির সম্মুখীন হয়েছে, কখনো প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে মানুষের জীবন হুমকির সম্মুখীন হয়েছে, কখনো এমনি রোগ ব্যাধি এগুলোর সম্মুখীন হয়ে মানুষের জীবন বিপর্যস্ত হয়েছে, হুমকির সম্মুখীন হয়েছে, ধ্বংস হয়েছে। পাপাকার্যের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক শত শত জাতিকে পৃথিবী থেকে বিলুপ্ত করে দিয়েছেন। তার কিছু উদাহরণ উপমা আমরা কোরআন থেকে পাই, বাকি অনেক কিছুই ইতিহাসের পাতায় চাপা পড়ে গেছে। এগুলো আমাদের জানার কোনো প্রয়োজন নেই, যতটুকু আমরা জেনেছি ততটুকুই যথেষ্ট। আমরা দেখি যে যুগ যুগ ধরে মানুষের এই যে বিভিন্ন বিষয় নিয়ে একটি পর্যালোচনা করা, এটি সবসময় মানুষের একটি স্বভাবজাত অভ্যাস ছিল। অনেক ঐতিহাসিকরা তাদের সেই অভ্যাসগুলোকে রপ্ত করেছেন, এগুলোকে চর্চা করেছেন, ইতিহাসে লিখে গেছেন। তার মধ্যে জোসেফ আর্নল্ড টয়নেভি নামক ইতিহাসের একজন বিখ্যাত তিনি ঐতিহাসিক ছিলেন। তিনি তার একটি গ্রন্থ, যে গ্রন্থটির নাম হচ্ছে স্টাডি অফ হিস্টোরিতে গ্রন্থে তিনি হুমকি ও মোকাবেলা বা প্রতিকূলতা বা মোকাবেলা তথ্য, অর্থাৎ দ্য থিওরি অফ চ্যালেঞ্জ অ্যান্ড রেসপন্স, এটি বিশেষভাবে বিশ্লেষণ করেছেন। তার গ্রন্থটি যারা পড়েননি তারা আজকে গুগলে গিয়ে সার্চ দিলেই আপনারা যদি লিখেন দ্য থিওরি অফ চ্যালেঞ্জ অ্যান্ড রেসপন্স, এই বইটি যারা জ্ঞান পিপাসু আপনারা পড়ে নিতে পারেন। সেখানে দেখবেন কত শত বছর আগে এই রাইটার
মানব সভ্যতার এই সমস্ত বিপর্যয়, মহামারী, রোগ ব্যাধি এগুলোর নিয়ে কী লিখেছেন। আমি আজকে এই লাইভে আসার আগে কিছুটা পড়ার সুযোগ হয়েছে, কিন্তু পরিপূর্ণটা পড়তে পারিনি। তবে তার রেফারেন্স দিয়ে বলছি যে বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা চাইলে সেটি পড়তে পারেন। তিনি তার বইতে এই মহামারীকে মারাত্মকভাবে দেখিয়েছেন এবং অনেক বিশ্লেষণ করেছেন, এবং তিনি বেশ কিছু তথ্য উপস্থাপন করেছেন যেগুলো পরবর্তীতে বিভিন্ন ভাষায় এগুলো ভাষান্তর হয়েছে, এমনকি বাংলা ভাষায়ও এগুলো ভাষান্তরিত হয়েছে। আমি ঠিক বাংলা ভাষায় ভাষান্তরিত এই ধরনের একটি বই থেকে এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি ইনশাল্লাহ। তো যতগুলো মানব সভ্যতা যতগুলো হুমকির সম্মুখীন হয়েছে, এই যে কিছুক্ষণ আগে আমি যেগুলো বললাম তার মধ্যে এই রোগভেদি সংক্রান্ত যে ধ্বংসগুলো মানুষের জীবনে এসছে এগুলো হচ্ছে সবচেয়ে মারাত্মক। প্রাক ঐতিহাসিক কালেও কিন্তু মহামারী ছিল, অর্থাৎ মানুষের ইতিহাস যতদিনের মহামারীর ইতিহাসও ততদিনের, এই কথাটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। আমি শুরুতেও বলেছি, আবারও বলছি, কখনো এই মহামারীগুলা বিভিন্ন রূপে কিন্তু আবির্ভাব হয়েছে, বিভিন্নভাবে মানুষের জীবনে আক্রমণ করেছে। কখনো এগুলো প্লেগ, ম্যালেরিয়া, গুটি বসন্ত, কখনো যক্ষা, কখনো কালাজ্বর, কখনো সার্চ, মার্চ, এবং সর্বশেষ কোভিড আকারে এগুলো আত্মপ্রকাশ করেছে। অবশ্যই এক একটা ধরন এক এক ধরনের ছিল। এই যে প্রাদুর্ভাব ঘটেছে এবং এগুলো লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়েছে, মানুষের প্রাণহানি ঘটেছে। আবার কখনো কখনো মানুষ এগুলোর টিকা আবিষ্কার করেছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ঔষধ আবিষ্কার করেছে, এতে মানুষ সক্ষম হয়েছে এগুলোর মোকাবেলা করতে। কিন্তু পৃথিবীতে এমন কিছু মহামারী রয়েছে যেগুলো মানুষ কখনোই মোকাবেলা করতে পারেনি, এবং আজকে তথ্য প্রযুক্তি, বিজ্ঞান এবং মেডিকেল সায়েন্সের এত প্রভূত উন্নতির যুগেও কিন্তু মানুষ সহজে এগুলো মোকাবেলা করতে পারছে না। কেন করতে পারছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগেই বলে গেছেন যে অদূর ভবিষ্যতে রোগ ব্যাধি এমনভাবে পৃথিবীতে মানব সভ্যতার উপরে আসবে যে মনে হবে যে আকাশ থেকে বৃষ্টি যেভাবে পড়ছে, ফেতনার মতো। ফেতনা এবং রোগ ব্যাধি এই দুটির কথা বলা হয়েছে। এগুলো পৃথিবী ধ্বংসের একটি আলামত। যারা সূক্ষ্ম চিন্তাধারী, যারা চিন্তা ভাবনা করতে পারেন, যারা কিয়ামতে বিশ্বাস করেন, যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করেন, তারা নিঃসন্দেহে জানেন যে এগুলো হচ্ছে কিয়ামতের একটি আলামত। কিয়ামত কখন হবে, কবে হবে, কিভাবে হবে, এটি আল্লাহ সুবহানাহু ছাড়া পৃথিবীর কেউ জানতেন না, আজও জানেন না, আগামীতেও জানবেন না। তবে এই সংক্রান্ত কিছু বিশদ হাদিস আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বিশুদ্ধ সনদে পেয়ে থাকি, যেগুলো থেকে মোটামুটি ধারণা করা যেতে পারে। কিন্তু মানুষের ধারণা কখনো হতে পারে এটি খুব দূরবর্তী একটি ধারণা, নিকটবর্তী ধারণা করা যাবে না। কারণ নিকটবর্তী ধারণা করতে পারলে মানুষ আল্লাহর সমকক্ষ হয়ে যেত, নাউজুবিল্লাহ। আর আল্লাহ যে তার অস্তিত্ব, সেটি অন্যভাবে মানুষ চিন্তা ভাবনা করা শুরু করত। তবে আল্লাহ মানুষকে কিছু নিদর্শন দিয়েছেন, সেগুলো থেকে মানুষ এগুলোকে চিন্তা ভাবনা করতে পারে। ফেরাউনের সময় একদিনে ফেরাউনকে ধ্বংস করা হয়নি, প্রায় 17-18 বছর পর্যন্ত বিভিন্ন মহামারী দিয়ে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করেছেন। নমরুদের দীর্ঘ জীবন ছিল, হামান কারণ থেকে শুরু করে আদ, সামুদ জাতি, লূত আলাইহিস সালামের জাতি, তাদেরকে একদিনে ধ্বংস করে দেওয়া হয়নি, আগে থেকে তাদেরকে নিদর্শন দেখানো হয়েছে। তো পৃথিবী ধ্বংসের পূর্বে বর্তমান যুগে এই শেষের দিকে যে সমস্ত আলামত, তার মধ্যে এটি হচ্ছে ঘন ঘন মহামারী হওয়া, ঘন ঘন ভূমিকম্প হওয়া, এবং মানুষ আরও অনেক কিছু আছে যেগুলো আমরা ওদিকে যেতে চাচ্ছি না। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেখানে হচ্ছে যে আসুন দেখি আমরা পৃথিবীতে মহামারীগুলোর ইতিহাসে প্রথম মহামারী ইতিহাসে কিভাবে লিপিবদ্ধ হয়েছে। সেটি হচ্ছে প্রত্নতাত্ত্বিকবিদ যারা আছেন তারা উত্তর চীনের হামিন সংঘ নামক এক স্থানে একবার, অনেক আগের কথা কি, যারা প্রত্নতত্ত্ববিদ, আপনারা জানেন যে কারা প্রত্নতত্ত্ববিদ, তারা 5000 বছর আগের 14 ফুট বাই 15 ফিট আকৃতি একটি ঘরের সন্ধান পেয়েছিলেন। কোথায় সেটি আমি আবারও বলছি, উত্তর পূর্ব চীনের হামিং সংঘ নামক একটি জায়গাতে। সেটি ছিল আসলে একটি গণকবর, এবং সেই কবরগুলোতে কী ছিল জানেন? সেই কবরগুলো ডিএনএ টেস্ট করে দেখা গেছে সেখানে অসংখ্য শত শত নারী, পুরুষ, যুবক, শিশু, বৃদ্ধের কঙ্কাল ছিল, তাদের জীবাশ্ম ছিল।
উত্তর পূর্ব চীনের মিয়োজিগি নামক স্থানে সমসাময়িক আরেকটি গণকবরের কিন্তু সন্ধান পাওয়া গেছে, যেটি তুলনা করা হচ্ছে সেই ৫,০০০ বছর আগের গণকবরের সাথে। ধারণা করা হচ্ছে এটিও সেই সময়কার। আপনারা হয়তো ভাবতে পারেন যে এখন থেকে ৩০ বছর আগে, ৫০ বছর আগে কি হয়েছে পৃথিবীতে, সেই তথ্যই মানুষ খুঁজে পাচ্ছে না। আর ৫,০০০ বছর আগের গণকবর আবিষ্কার করে সেটি কোন জাতির, কাদের, এটি বলা, এটি ভুল ধারণা আপনাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে টেকনোলজি এবং অনেক ইঙ্গিত দিয়েছেন, অনেক নিদর্শন দিয়েছেন, অনেক জ্ঞান দিয়েছেন। এখন এগুলো কোনো বিষয় নাই। আপনি আপনার ডিএনএ টেস্ট করে সুস্পষ্টভাবে বলে দেওয়া যাবে যে আপনি কত হাজার বছর আগে আপনার পূর্বপুরুষ কোথায়, কোন মাটি থেকে, কোন রক্ত থেকে এসেছেন। এগুলো যখন বলে দেওয়া যায়, তাহলে প্রত্নতত্ত্ববিদরা ওগুলো কেন বলতে পারবে না? সবই বলতে পারবে। আমরা আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে অনেক সময় এগুলোকে বিশ্বাস করতে চাই না। আশ্চর্য বিষয় হলো, আপনারা যতই লেখাপড়া করবেন, যত বেশি জ্ঞান অর্জন করবেন, ততই দেখবেন এগুলো খুব ভালো লাগবে এবং বুঝতে পারবেন। তাহলে সুপ্রিয় বন্ধুরা, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যোগ দিয়েছেন, তাদের বলছি যে আমি প্রথমেই যে তথ্যটি দিলাম যে ৫,০০০ বছর আগে উত্তর পূর্ব চীনে প্রথম একটি জায়গার মধ্যে যে কতগুলো ডেড বডি পাওয়া গিয়েছিল শত শত মানুষের, এটি থেকে ধারণা করা হয় যে বর্তমান ইতিহাসের মানে প্রাপ্য যে ফসিল থেকে বা জীবাশ্ম থেকে যে এটি একটি বড় ধরনের মহামারী ছিল। টাইমলাইনে একটু পার্থক্য হতে পারে, যেটি এর আগে যে মহামারী হয়েছে এটির কোনো সন্ধান এখনও পর্যন্ত পাওয়া যায়নি। হয়তো হয়েছে, অবশ্যই হয়েছে, যেহেতু আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, ধ্বংস করেছেন, আর মানুষ ধীরে ধীরে এগুলোকে আবিষ্কার করবে। দ্বিতীয় সেটি হচ্ছে যে 430 খ্রিস্টপূর্বাব্দে, আমি আবারও বলছি 430 খ্রিস্টপূর্বাব্দে গ্রিসে একটি মহামারী হয়েছিল। বন্ধুরা, আপনারা অনেকেই যখন আপনারা লাইভগুলো দেখেন, আমরা যখন কথা বলি, কোনো তথ্য দেই, এখানে কোনো বিভ্রান্তির মধ্যে রাখতে চাই না। আমরা চাই যে কথা এবং গল্পে অনেক কিছু শিখে নেই। আমি যে শব্দটি এখানে বলেছি যে 430 খ্রিস্টপূর্বাব্দে, মনে রাখতে হবে আমি খ্রিস্টাব্দে বলিনি, খ্রিস্টপূর্বাব্দে বলেছি। খ্রিস্টপূর্বাব্দ মানে হচ্ছে ঈসা আলাইসাল্লাম বা যাদেরকে খ্রিস্টানরা জিসাস বলে, তাঁর জন্মেরও আরও 430 বছর পূর্বে, অর্থাৎ আজ থেকে প্রায় 2500 বছর আগে গ্রিসে একটি মহামারী দেখা দেয়। এটির নাম নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে। কারো কারোর মতে এটি প্ল্যাগ ছিল, আবার কারো কারোর মতে এটি টাইফয়েড ছিল, কারো কারোর মতে এটি ইবোলা ছিল। তবে গ্রিসের যে একজন ঐতিহাসিক থুসিডিডিস, তিনি তার পেলোপেনিয়াস গ্রন্থে, যুদ্ধের গ্রন্থে তিনি এটি, দুঃখিত আমি হয়তো অনেক সময় এই গ্রিসের শব্দগুলো খুবই কঠিন, এটি উচ্চারণ করা হয়ে যায়, তারপর আমি একটু উচ্চারণ করার চেষ্টা করছি। এটি হচ্ছে পেলোপনেসিয়ান যুদ্ধ। এই গ্রন্থে এই রোগের যে লক্ষণ নিয়ে আলোচনা করেছেন। তো লক্ষণ নিয়ে আলোচনা করতে তিনি বলেছেন যে পৃথিবীতে স্পার্টা নামক একটি জাতি ছিল। যে স্পার্টারা যখন অ্যাথেন্স আক্রমণ করে, অর্থাৎ আজকে গ্রিসের যে রাজধানী যেটি কি অ্যাথেন্স, যখন আক্রমণ করে, তখন অ্যাথেন্সবাসীকে বাধ্য করে তাদেরকে একটি দুর্গের মধ্যে অবরুদ্ধ করে রাখে। আর সেই দুর্গেই প্রথমে এই রোগটি তাদের মধ্যে দেখা দেয়। তো এর আগে কিন্তু তারা সুস্থ ছিল। তো তিনি বলছেন যে তারা সুস্থ ছিল। আমরা অনেক সময় হয় না যে যুদ্ধে গেলে যুদ্ধবন্দীদেরকে একটি জায়গার মধ্যে আবদ্ধ করে রাখা হয়, অবরুদ্ধ করে রাখা হয়। অনুরূপভাবে স্পার্টারা যখন গ্রিস আক্রমণ করে, তখন এই পুরো গ্রিসবাসীকে, অ্যাথেন্সবাসীকে তখন তারা অবরুদ্ধ করে রাখে। এবং এখানে অবরুদ্ধ করার আগে তাদের কোনো ধরনের জ্বর ছিল না, সর্দি ছিল না, মাথা ব্যথা ছিল না, কিন্তু ওগুলো নতুনভাবে ওখানে এই উপক্রমগুলো দেখা যায়। তাদের জ্বর আসে, সর্দি আসে, তাদের জিহ্বাগুলো ফুলে যায় এবং চোখ ফুলে যায়, গলা লাল হয়ে যায়, তারপরে তারা মারা যায়। তারা মারা যায় এবং তাদের সংখ্যা ছিল প্রায় কয়েক লক্ষ, এখানে বলা হয়ে থাকে। তবে সঠিক ইতিহাস আল্লাহ ভালো জানেন। তো এটি হচ্ছে 430 খ্রিস্টপূর্বাব্দে। তারপরে 165 খ্রিস্টাব্দে, পূর্বাব্দে নয়, 165 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যে অ্যান্টোনাইট প্লেগ নামে একটি নতুন প্লেগ দেখা দেয়। এটি 180 খ্রিস্টাব্দ পর্যন্ত বহাল ছিল। 165 খ্রিস্টাব্দে এই প্লেগটি, মহামারীটি আসে এবং 80 খ্রিস্টাব্দ পর্যন্ত, 180 খ্রিস্টাব্দ মতো বহাল থাকে, প্রায় ধরেন এটি 15 বছর পর্যন্ত, 65 থেকে 180, 15 বছর পর্যন্ত। তো এটিকে
অনেকেই বলছেন যে এটি হচ্ছে সেই গুটি বসন্ত, যেটি আমাদের দেশে গুটি বসন্ত বলা হয়ে থাকে, যে এটি হুনদের মধ্যে প্রথম আসে। তো আমরা এখান থেকে আজকে শিখলাম যে গুটি বসন্ত প্রথমে হুন জাতির মধ্যে। হুন হচ্ছে প্রাচীন চীনের একটি জাতির নাম। তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের একটি আযাব দিয়ে দিয়েছিলেন। আপনারা জানেন যে প্রাচীন চীন, মঙ্গল, তারা পৃথিবীতে অনেক ত্রাস করেছে, সন্ত্রাস করেছে, পৃথিবীর মানব সভ্যতাকে কলুষিত করেছে, দাঙ্গা ফেসাদ করে রক্তাক্ত করেছে, লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে। হতে পারে তারই শাস্তিস্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর এই মহামারীটি চাপিয়ে দিয়েছিলেন। এবং এই রোগে হুনরা কিভাবে এই রোগটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ল, এটি নিয়ে যে ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা যায় যে হুনরা যখন জার্মান আক্রমণ করে, তাদের মধ্যে প্রথমে রোগটি আসে, পরে তারা জার্মান আক্রমণ করে। জার্মান আক্রমণ করার পর অটোমেটিকলি জার্মানিদের শরীরে এই রোগটি চলে যায়। তারপর রোম আক্রমণ করে, পার্থিয়া যুদ্ধে রোমানরা তখন জয়ী হয়ে যায়। একটি যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের নাম ছিল পার্থিয়া। সেখানে রোমানরা জয়ী হওয়ার পরে তাদের মধ্যে এই রোগটি সংক্রমণ হতে শুরু করে এবং ধীরে ধীরে পুরো জার্মান হয়ে এটি আস্তে আস্তে ইউরোপে চলে আসে এবং সারা বিশ্বে এটি ছড়িয়ে পড়ে। এইভাবে পৃথিবীতে এই রোগটি ছড়িয়ে পড়ে। আমরা এই রোগের আরও অনেক তথ্য বিভিন্ন গ্রন্থের মধ্যে এসেছে। আমরা এত বিস্তারিত বিবরণে আজকে যাচ্ছি না, যেহেতু আমরা দুটি পর্বে বিভক্ত করেছি। আপনাদের জ্ঞাতার্থে বলছি, আপনারা লাইভটি খুব মনোযোগ সহকারে শুনেন এবং এতে আপনারা শুনে শুনে গল্পের মতো এই জিনিসগুলো মনে রাখবে। সুপ্রিয় বন্ধুরা, আমরা 3টি প্লেগের কথা বলেছি। চতুর্থত, যেটি 541 খ্রিস্টাব্দে সম্রাট জাস্টিয়ানের আমলে বাইজেন্টাইন সাম্রাজ্যে হয়েছিল। বাইজেন্টাইন একটি সাম্রাজ্য ছিল, যারা ইতিহাস ছাত্রছাত্রী তারা অবশ্যই জানেন। এটিকে বিউব্রিক প্লেগ বলা হয়েছে। এটির নাম হচ্ছে বিউবনিক প্লেগ। সেই প্লেগ তখন 541 খ্রিস্টাব্দে হয় এবং এটি যখন হয়, এই প্লেগের আরেকটি নামও রয়েছে। সম্রাটের নামে এই প্লেগকে বলা হয় জাস্টিনিয়ান প্লেগ। কেন বলা হয়, এর একটি কারণ আছে। এই প্লেগ যখন আসে তখন সম্রাট জাস্টিনিয়ান তিনি নিজেও এটিতে আক্রান্ত হন এবং তিনি প্লেগ থেকে বাঁচার জন্য অন্যত্র চলে যান। এবং কিন্তু ভাগ্যবশত তিনি অত্যন্ত সৌভাগ্যবান ছিলেন যে তিনি ওই প্লেগ থেকে বেঁচে গিয়েছিলেন। মধ্যপ্রাচ্য ভূমধ্য সাগর থেকে ধরেন পশ্চিম ইউরোপ পর্যন্ত একটি বিশাল এলাকা নিয়ে ইতিহাসে দেখবেন যে এই সম্রাট জাস্টিনিয়ানের একটি সাম্রাজ্য ছিল। তিনি অনেক শক্তিশালী একজন রাজা ছিলেন। তো যখন এই মহামারী হয়ে যায়, এই মহামারীতে তার যে সাম্রাজ্যের প্রায় 10% মানুষ মারা গিয়েছিল, প্রায় 10%। এতে করে বিশাল একটি সমস্যা চলে আসে। যখন এই প্লেগটি চলে যায় তখন তার সাম্রাজ্যে মানে অর্থ সংকটে পড়ে যায়। এমত অবস্থায় তিনি কি করবেন, কিভাবে রাষ্ট্র বা এই সাম্রাজ্য চালাবেন, তখন তিনি আজকের যে তার্কি রয়েছে, তার্কির তৎকালীন নাম ছিল ইস্তাম্বুল, এই তার্কির বিভিন্ন নাম রয়েছে। তখন তিনি ইস্তাম্বুলে কী করেন, ওখানে যান এবং সেখানে আজকে একটি বিখ্যাত গির্জা রয়েছে। যারা ইতিমধ্যে ইস্তাম্বুল ভিজিটে যান, আপনারা অনেকেই হয়তো ইচ্ছা করলে যেতে পারেন বা অনেকেই গিয়েছেন, সেটিকে সেন্ট সোফিয়া গির্জা বলা হয়। সেই গির্জাটি তিনি নির্মাণ করেছিলেন। কেন নির্মাণ করেছিলেন, এটি থেকে দুটি জিনিস পরিষ্কার। প্রথমত, যে তিনি একজন খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলেন, এটি যেমন পরিষ্কার। দ্বিতীয়ত হচ্ছে যে তিনি বিশ্বাস করেছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে এটি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একটি আযাব, যে কারণে একটি গির্জা বানানোর মধ্য দিয়ে, মন্দির বানানোর মধ্য দিয়ে তিনি তার সৃষ্টিকর্তা থেকে কাছে প্রার্থনা করেছেন এবং বুঝিয়ে দিয়েছেন যে এই মহামারী থেকে যেন তার সাম্রাজ্যকে এবং যারা বেঁচে আছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেন। তো এইভাবে আমরা তাত্ত্বিক পর্যালোচনা করলে এই সমস্ত এক একটি বিষয়ের পর্যালোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে। আমরা অন্য কোনো লাইভে এগুলো নিয়ে এক একটি বিষয় যেগুলো আমরা বলে যাচ্ছি সেগুলো নিয়ে আলাদা আলাদা এক একটি লাইভ করা যাবে। মানে অনেক তথ্য উপাত্তগুলো বেরিয়ে আসবে ইনশাল্লাহ। 541 খ্রিস্টাব্দের সম্রাট জাস্টিনিয়ানের এই প্লেগের পরে আমরা একটা ইতিহাসে একটি দীর্ঘ গ্যাপ রয়ে গেছে। এখানে আর কোনো প্লেগের সন্ধান পাওয়া যায়নি, হয়তো পাওয়া যেতেও পারে। আমি যে তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি যেখান থেকে, সেখানে আর কোনো প্লেগ পাওয়ার কোনো তথ্য সংযোজন করা হয়নি। তবে 1346 সালে ইউরোপে যে প্লেগটি দেখা দেয়, এটি ভয়ানক একটি প্লেগ ছিল। এটিকে ব্ল্যাক ডেথ প্লেগ বলা হতো। এবং
1346 থেকে নিয়ে 1353 সাল পর্যন্ত এই প্লেগটি ইউরোপে ছিল। এই কয়েক বছরে ইউরোপের এত বেশি মানুষ এই প্লেগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিল যে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় প্রায় 1/3 মানুষ তখন মারা গিয়েছিল। এত মানুষ মারা গিয়েছিল যে তাদেরকে কবর দেওয়ার মতো মানুষ পাওয়া যেত না, তখন গণকবর দেওয়া হয়েছিল। ইংল্যান্ড এবং ফ্রান্সে এটি ভয়াবহ রূপ তখন ধারণ করে। প্লেগের পর ইউরোপ তখন কি হয় যে এই যে ইংল্যান্ড এবং ফ্রান্স এগুলোতে তখন শ্রমিক সংকট দেখা দেয় এবং শ্রমিকদের মজুরিও বেড়ে যায়, কারণ যেহেতু অনেকেই মারা গেছে আর যারা ছিল তাদের মজুরি বেড়ে যায়। তখন বিজ্ঞানীরা শ্রমিকদের বিকল্প কি করা যায় এই নিয়ে অনেক চিন্তায় পড়ে যান এবং পরবর্তীতে আরেকটি দীর্ঘ ইতিহাস রয়েছে কিভাবে তারা এটিকে রিস্টোর করে, সেগুলো আমরা পরবর্তী আরেকটি লাইভে দেখাবো। তারপর যে প্লেগটির সন্ধান আমরা পেয়েছি সেটি হচ্ছে 1492 সালে। সুপ্রিয় দর্শকরা, আপনারা যারা আমাদের আজকের এই অনুষ্ঠানটি দেখছেন, যারা এই পর্যায়ে আমাদের সাথে যোগ দিয়েছেন তাদের জ্ঞাতার্থে বলছি, আজকে আমরা কথা বলছি যে বর্তমানে যে নতুন একটি করোনার ভ্যারিয়েন্ট অমিক্রন সাউথ আফ্রিকায় দেখা দিয়েছে সেটি নিয়ে। তো সেটি নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করার আগে পৃথিবীর ইতিহাস থেকে একটু ঘেঁটে বের করার চেষ্টা করছি যে কখন কিভাবে প্লেগগুলো পৃথিবীতে এসেছিল এবং কী পরিমাণ মানুষের মৃত্যু হয়েছিল। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন এবং আজকের এই গল্পে গল্পে যে আলোচনাটি হচ্ছে, যারা আপনারা ছাত্র আছেন তাদের অনেক কাজে লাগবে এবং আপনারা সহজেই মুখস্থ করতে পারবেন সাল এবং সময়গুলো এবং অনেক সম্পৃক্ত ব্যক্তিদের নাম এবং সভ্যতার নামগুলো আশা করে। আসুন তাহলে দেখি 1492 সালে কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করেন, 16 শতাব্দীর কথা বলছি আমি, তখন ইউরোপীয়রা আমেরিকান ক্যারিবিয়ান অঞ্চলে গুটি বসন্তের একটি প্লেগ ছেড়ে দেয় বলে অভিযোগ রয়েছে। অর্থাৎ এটি প্রাকৃতিক নয়, কৃত্রিম, আল্লাহু আলম, এভাবে ইতিহাসে লেখা হয়েছে যে যখন কলম্বাস যখন আমেরিকা 16 শতাব্দীতে যখন এটি আবিষ্কার করেন তখন কি হয় যে ক্যারিবিয়ান অঞ্চলে গুটি বসন্তের জীবাণু ছড়িয়ে দেয় তারা। যেমন আজকে অনেক সময় যখন করোনা শুরু হয়েছিল অনেকেই এই ধরনের ধারণা বা এখনও পর্যন্ত এটি নিয়ে বিতর্ক রয়েছে। অনেকেই বলছেন যে এটি কোনো একটি রাষ্ট্র থেকে এটি হয়েছে এইভাবে সেইভাবে, আমরা সেদিকে যাচ্ছি না। অনুরূপভাবে ইতিহাস বলছে যে কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পর ব্রিটিশরা যখন ক্যারিবিয়ান দ্বীপে পৌঁছায় তখন সেখানে গুটি বসন্তের প্লেগগুলো ছেড়ে দেয় এবং এতে করে সেখানে যে জাতিটি তখন বাস করতো, অ্যাজটেক জাতি বা এটাকে বলা হতো অ্যাজটেক সভ্যতা, সেই সভ্যতা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল, প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল। 1501 সালে হিস্পানিয়ার দ্বীপে এই লোকসংখ্যা ছিল, এই জাতিরই লোকসংখ্যা ছিল প্রায় 6 লক্ষ। আর 1538 সালে তা কমতে অর্থাৎ প্লেগে এরা এমনভাবে মরা শুরু হলো, এদের মৃত্যু হতে হতে শেষ পর্যন্ত সেই জনসংখ্যা গিয়ে দাঁড়ায় 6 লক্ষ থেকে মাত্র 500 জনে। সুপ্রিয় বন্ধুরা, 6 লক্ষ থেকে 500 জনে, ধরুন প্রায় 6 লক্ষ মানুষই সেই প্লেগে মারা গিয়েছিল। এটি কিন্তু ইতিহাস সাক্ষী দিচ্ছে। ইউরোপিয়ানরা তাদেরকে নির্মমভাবে এই আদিবাসীদেরকে, এরা আদিবাসী ছিল, তাদেরকে সেখানে হত্যা করে তাদের সয় সম্পত্তিগুলোকে দখল করে এবং তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। সেগুলো অনেক লম্বা বিষয়, কিন্তু তারাও রক্ষা পায়নি। এই ঘটনার পরপরই ইউরোপের উপর একটি বিরাট বড় ধরনের প্লেগ নেমে এসেছিল। ইতিহাসে আমরা দেখি যে 1665 থেকে নিয়ে 66 এই বছরে যে প্লেগটি ইউরোপে এসেছিল এটিকেও ব্ল্যাক ডেথ বলা হয়। এখানে লন্ডনে প্রায় 1 লক্ষর মতো, আমি এখন লন্ডনে আছি, এখানে প্রায় 1 লক্ষের মতো মানুষ মারা যায়। আমি মাঝে মধ্যে যখন ড্রাইভিং করে অত্র অঞ্চল, এটাকে ব্ল্যাক হিথ বলে, ওইদিকে যাই, একটি জায়গা রয়েছে ব্ল্যাক হিথ যেখানে শত লক্ষ লক্ষ মানুষকে এখানে গণকবর দেওয়া হয়েছিল। গেলেই তখন এই ইতিহাসগুলো ভাসতে থাকে, মনে হয় যেন আমি দেখছি। কারণ আপনি যখন কোনো কিছু স্টাডি করবেন তখন অনেকটা এই ধরনের মনে হবে। তো এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি লীলা, যে তারা একটি সভ্যতাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে, অ্যাজটেক সভ্যতাকে, ক্যারিবিয়ানদের উপর গুটি বসন্তের ভাইরাস প্রয়োগ করে। পরবর্তীতে 1টি বছর যেতে না যেতে কিছুদিন পরেই তাদের উপর এমনি একটি ভয়ানক প্লেগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাপিয়ে দেন এবং যার বিনিময়ে প্রায় 6 লক্ষ ইউরোপিয়ান মারা গিয়েছিল। এটি ছিল লন্ডনে এই যে মৃতের সংখ্যা, মোট যে জনসংখ্যা ছিল সেই জনসংখ্যার প্রায় 15%।
অর্থাৎ 15% ছিল যারা এই প্লেগে মারা গিয়েছিল। আবার 1720 থেকে নিয়ে 1723 সালে ফ্রান্সের মার্সাই বন্দর ও আশপাশের এলাকায় প্লেগ রোগে আরও প্রায় 1 লক্ষ লোক মারা যায় ওই একই সময়, 200 বছরের ভিতরেই বা কয়েকশো বছরের ভিতরেই। 1757 সাল থেকে নিয়ে 1772 সাল, আমরা এইভাবে 1757 সালটি মনে রাখতে পারি। আমরা জানি যে 1757 সালে পলাশীর বিপ্লব হয়েছিল, নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিল। এই সেন্সে যদি আমরা এই সালটাকে মনে রাখি, আসুন দেখি 1757 থেকে নিয়ে 1772 সালে রাশিয়ার রাজধানী মস্কো শহরে একটি ভয়াবহ প্লেগ ছড়িয়ে পড়েছিল। তখন মস্কের যে তিনি দ্বিতীয় রানী ছিলেন ক্যাথারিন, তাকে রাশিয়ার মানে আয়রন লেডি বলা হতো, খুব শক্তিশালী, খুব সাহসী একজন লেডি ছিলেন। তিনি প্লেগ থেকে বাঁচার জন্য সে সময় রাশিয়াতে একটি কঠোর কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেন এবং এই কোয়ারেন্টাইনের মাধ্যমে তিনি সফল হয়েছিলেন, কিন্তু ততটুকু সফল হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইচ্ছে ছিল, তিনি যে পরিমাণ মানুষকে পৃথিবীতে নিয়ে যেতে চেয়েছিলেন তাদেরকে ঠিকই নিয়ে গেছেন। এবং তারপরও প্রায় 1 লক্ষের উপরে মানুষ রাশিয়াতে তখন মৃত্যুবরণ করে। এবং 1817 সালে পানিবাহিত জীবাণুর কারণে রাশিয়ায় প্রথম, এখানে একটি পয়েন্ট সুপ্রিয় বন্ধুরা মনে রাখুন, আমরা এখন এমন একটি রোগের কথা বলতে যাচ্ছি যেটি রাশিয়া থেকে শুরু হয়েছিল এবং এই রোগটি আমাদের দেশে খুবই পরিচিত। বিশেষ করে এখনও পর্যন্ত এই রোগটির নাম শুনলেও অনেকে ভয় পায়, যদিও এই রোগের এখন প্রতিষেধক টিকা আবিষ্কার হয়েছে। এটি হচ্ছে কলেরা। কলেরার ইতিহাস বলছে যে এই রোগটি সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাশিয়ানদের উপর চাপিয়ে দিয়েছিলেন 1817 সালে, ভয়াবহ আকার ধারণ করে। এখন এটি কিভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে তা মাত্র কয়েক সেকেন্ডে আমি বলার চেষ্টা করব। এই রোগে প্রথমে মনে রাখতে হবে যে রাশিয়ার প্রায় 1 মিলিয়ন প্রায় 1 মিলিয়ন লোকজন এই রোগে মারা গিয়েছিল, এই যে রাশিয়াতে যখন কলেরা রোগ এসেছিল। রাশিয়া থেকে ব্রিটিশ সৈন্যরা, তখন রাশিয়ার অনেকগুলো অংশ ছিল ব্রিটিশদের আন্ডারে ছিল, ওখানে যুদ্ধ বিগ্রহ চলছিল খণ্ড খণ্ডভাবে। আপনারা যেমন গত 25, 30, 40 বছরে রাশিয়ার যে বিভিন্ন রাজ্যগুলোর যুদ্ধগুলো দেখেছেন, সেটি আজ থেকে নয়, সেই যুগেও ছিল। সেই যুগেও ব্রিটিশরা বিভিন্ন দ্বীপগুলো তাদের আন্ডারে ছিল, বিভিন্ন ছোট ছোট জনপদগুলো তাদের আন্ডারে ছিল। তো রাশিয়ান যেহেতু ব্রিটিশ সৈন্যরা ওখানে ছিল, তাদের দেহের মাধ্যমে এই রোগটি বহন করে তারা নিয়ে আসে ইউরোপে। রাশিয়ান সৈন্যরা প্রথমে ইউরোপে নিয়ে আসে, ব্রিটিশ সৈন্যরা বহন করে। এবং ভারতীয় সৈন্য যারা ছিল পরবর্তীতে, পরবর্তীতে এই সৈন্যরা মুভমেন্ট হয় রানী ভিক্টোরিয়ার সময়, তখন এই সৈন্যদেরকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ভারতে পাঠানো হয়। তখন এই রোগটি অনেক দিন পর্যন্ত ছিল, ভারতেও এই রোগটি আসে। আপনারা জানেন যে ভারতে এই রোগটি আসার পরে প্রায় কয়েক লক্ষ মানুষ ভারতে মৃত্যুবরণ করেছিল। যদিও সে সময় আরেকটি বিষয় ছিল যে শুধুমাত্র ভারত নয়, স্পেন, ইন্দোনেশিয়া, চীন, জাপান, এমনকি আফ্রিকার বিভিন্ন দেশ এবং আমেরিকার বিভিন্ন দেশেও কিন্তু ছড়িয়ে পড়ে। কলেরা হচ্ছে পৃথিবীতে যতগুলো প্লেগ এসছে তার মধ্যে এমন একটি প্লেগ যেটি পৃথিবীর সবচেয়ে বেশি জনপদে ছড়িয়ে পড়েছিল। এটি আপনারা পয়েন্টটা নোট করতে পারেন। এবং 1885 সালে কলেরার টিকার আবিষ্কার হয়। তাহলে আমরা কি পেলাম যে 1817 সালে এই কলেরা প্রথমে রাশিয়াতে প্রথমে আসে, তারপরে 1885 সালে প্রায় 50, 60, 70 বছর পর্যন্ত কিন্তু এই প্লেগ পৃথিবীতে ছিল এবং কয়েক মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে। শুধুমাত্র রাশিয়াতেই 1 মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, অত্যন্ত ভয়ানক এই তথ্যগুলো। আমরা এই তথ্যগুলো আজকে আপনাদেরকে এই জন্য দিচ্ছি যাতে আমরা বুঝি যে আমরা আসলে সভ্যতার কোন সীমানার মধ্যে আছি, আমাদের জীবন কিভাবে কাটছে। আমরা এতই অকৃতজ্ঞ যে কয়েক শত বছর আগে, মাত্র 100 বছরের ভিতরে যে সমস্ত প্লেগগুলো, মহামারীগুলো হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর মাধ্যমে আমাদেরকে নিদর্শন দেখিয়েছেন, আমাদেরকে সত্যের পথে, ভালোর পথে চলার জন্য ইঙ্গিত দিয়েছেন। কিন্তু মানুষ যত বেশি তথ্য প্রযুক্তিতে উন্নত হচ্ছে, মেডিকেল সায়েন্স যত বেশি প্রতিষেধক আবিষ্কার করছে, ততই ধীরে ধীরে মানুষের ভিতর থেকে ঈমান চলে যাচ্ছে। মানুষ বিশ্বাস বন্ধ করে দিচ্ছে, মনে করছে যে এইগুলো তো রোগ আসতেই থাকবে একটার পর একটা। কিন্তু বিশ্বাস করুন, এমন একটি সময় আমাদের সামনে আসছে যে সময়টা আমরা হয়তো
নাও থাকতে পারি, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মগুলো এটি খুবই ভোগান্তিতে থাকবে এবং কঠিন রোগ ব্যাধি এর একটি সময় আসছে। তখন মানুষকে কখন কোন দিকে কত মানুষ মারা যাবে, কেউ কেউ কবর দেওয়ার সময় পাবে না। এই গত বছর যে করোনার অবস্থা ছিল, করোনার সময় কিন্তু আমাদের পাশের ঘরের কেউ মারা গেলে সেখানেও কেউ আমরা দেখিনি, কবরতে যাওয়া তো দূরের কথা, ফোনেও যোগাযোগ করিনি। এমন অবস্থা হয়েছে কেন হয়নি? আরেকটি ভীতি আমাদের মধ্যে ঢুকে গিয়েছিল যে মৃত্যুর সংবাদ পেলে অমুক কষ্ট পাবেন, অমুকের রোগ আছে। তো এইভাবে বিভিন্নভাবে আমাদের মধ্যে একটি প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিল। সুপ্রিয় বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমরা প্রায় শেষের দিকে, আমরা এখন এতক্ষণ পর্যন্ত 1985 সাল পর্যন্ত যেটি ছিল, 1885 পর্যন্ত যেটি ছিল বলছি। এরই মধ্যে আবার 1855 সালে চীনে আরেকটি প্লেগ হয়েছিল, যখন রাশিয়া কলেরার প্রাদুর্ভাব চলছে এবং এটি প্রায় 50-60 বছর পর্যন্ত প্রায় মিলিয়ন মানুষ মারা যায়, এটি আমি বলেছি। ঠিক একই সময় 1855 সালে চীনে একটি প্লেগ হয়, যেটি হংকং, তাইওয়ান, ভারতেও পর্যন্ত ছড়িয়ে পড়ে। তাতে প্রায় 1.5 কোটি মানুষ মারা যায়। আপনারা হয়তো চিন্তা করবেন এত মানুষ মারা গেল, অথচ বিশ্বাসই হচ্ছে না, কোথায় এত মানুষ মারা গেল? আপনি বিশ্বাস করতে হলে আপনাকে বেশি দূরে যেতে হবে না। আপনাকে এই যে গত বছর যে করোনা হয়েছে, আপনি ওয়ার্ল্ড মিটারে গিয়ে বা WHO যে সাইট, সেখানে গিয়ে দেখেন এই করোনা ভাইরাসে প্রায় কত কোটি মানুষ পৃথিবীতে আক্রান্ত হয়েছে। 26 কোটি বোধ হয়, প্রায় 52 লক্ষ মানুষ মারা গেছে। এটি যদি এই আমাদের চোখের সামনে এভাবে হয়ে থাকে, তাহলে অতীতে তো আর এমন কোনো প্রতিষেধক ব্যবস্থা ছিল না, এমন মেডিকেল সায়েন্সও ছিল না, সেখানে কোটি কোটি মানুষ মরা তো মানে অস্বাভাবিক কোনো কিছু নয়। তো এই জিনিসটি আপনাকে বুঝতে হবে যে 1855 সালে চীনের এই প্লেগটি ছড়িয়ে পড়ে হংকং, তাইওয়ান এবং ভারতে, তাতে 1.5 কোটি মানুষ মারা যায়। এবং 1875 সালে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী রানী ভিক্টোরিয়ার উপহার নিয়ে ফিজিতে যখন যায়, অর্থাৎ ফিজি থেকে অস্ট্রেলিয়া যায়, তখন অস্ট্রেলিয়ায় যে রোগটির প্রাদুর্ভাব ঘটে, এটি আরেকটি রোগ আমাদের সমাজে খুবই পরিচিত, এটি হাম। সুবহানাল্লাহ, এই হাম আমারও হয়েছিল। তখন তো আর আজকে থেকে আমি 30-35 বছর আগের কথা বলছি, তখন এটি আর ভয়াবহ মহামারী ছিল না। আমি যখন ছোট ছিলাম তখন 2টি রোগ আমার একসাথে হয়েছিল, একটি হচ্ছে হাম এবং একটি হচ্ছে নরমের বসন্ত। তো আজকে আমরা ইতিহাস পর্যালোচনা করে দেখি এই হামটি কবে থেকে শুরু হয়েছে। এটি হচ্ছে 1875 সালে, যখন ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী রানী ভিক্টোরিয়ার উপহার নিয়ে ফিজি থেকে অস্ট্রেলিয়া যান, তখন অস্ট্রেলিয়ায় এই হামটি ছিল আগের থেকে। এবং অস্ট্রেলিয়া থেকে রাজকীয় বাহিনী ফিজিতে প্রত্যাবর্তন করে। যখন এই বাহিনী অস্ট্রেলিয়া থেকে ফিজিতে চলে আসে, তখন তারা কিন্তু তাদের দেহের সাথে এই হাম রোগটি নিয়ে আসে এবং এতে ফিজিতে এত সংখ্যক মানুষ আক্রান্ত হয়, প্রায় 40,000 মানুষ ফিজিতে মারা যায়। এগুলো তো সুস্পষ্ট ইতিহাস, কারণ এগুলো মাত্র 200-250 বছর আগে, এবং 40,000 মানুষ মারা যায়। এবং 1889 সালে প্রথম ফ্লু ছড়িয়ে পড়ে সাইবেরিয়া এবং কাজাকিস্তানে। এখন আমরা এই যে যতগুলো রোগ মহামারী, তার মধ্যে ফ্লুও কিন্তু আমাদের মাঝে মধ্যে সর্দি কাশি হয়, এগুলো কিন্তু একসময় করোনার মানে মহামারী আকারে এসেছিল পৃথিবীতে, এখন স্বাভাবিক হয়ে গেছে। তাইলে এই ফ্লুটির ইতিহাস দেখলে আমরা দেখি যে 1889 সালে প্রথম ফ্লু সাইবেরিয়া এবং কাজাকিস্তানে হয়। সেখান থেকে ধীরে ধীরে সেটি মস্কো থেকে ফিনল্যান্ড ও পোল্যান্ডে, এরপরে ইউরোপে চলে আসে, ফ্লুটি ইউরোপে চলে আসে। এরপর সেখান থেকে উত্তর আমেরিকা ও আফ্রিকা হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং 1890 সালে এটি শেষ হয়। এবং এই ফ্লুতে প্রায় 36,000 মানুষ মারা যায়। এটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো, এটিতে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম ছিল। 1918 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ চলছিল, তখন সেই মুহূর্তে আরেকটি বড় আকারের একটি মহামারী এসেছিল, সেটির নাম ছিল স্প্যানিশ ফ্লু। এখানে একটি কথা বলা প্রয়োজন সুপ্রিয় বন্ধুরা, যে স্প্যানিশ ফ্লু, এটি স্প্যানিশ ফ্লু নামে ইতিহাসে বা উইকিপিডিয়াতে আমরা দেখি, কিন্তু মূলত এটি স্প্যানিশ ফ্লু নয়। এটিকে কেন স্প্যানিশ ফ্লু নাম দেওয়া হয়েছিল, এখানে একটি জানার বিষয়। আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়, পৃথিবীর অনেক বড় বড় শক্তি কিন্তু এই যুদ্ধে জড়িয়ে পড়ে। তখন স্পেন নিরপেক্ষ ছিল, তারা কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়েনি।
স্পেন যুদ্ধে জড়িয়ে পড়েনি, যে কারণে তাদের দেশে সংবাদপত্রের স্বাধীনতা ছিল। আর যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, সেই কারণে গিয়ে ফ্লু নিয়ে তেমন ফলাওভাবে প্রচার হয়নি। কিন্তু স্পেন ইটসেলফ, স্পেনের ভিতরে এই ফ্লু ব্যাপকভাবে এটির প্রচার হয় এবং মানুষজন জানতে পারে। পরবর্তীতে যখন যুদ্ধ শেষ হয়ে যায় এবং এই ফ্লুয়ের ঘটনাটি, এই যে ফ্লু হয়েছে, মানুষ মারা গেছে, এগুলো যখন জানতে পারে মানুষ, তখন অটোমেটিকলি এর নাম হয়ে গেছে স্প্যানিশ ফ্লু। এই জিনিসটা আপনারা এক নোট করে রাখতে পারেন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য। এটি পরবর্তীতে স্পেন থেকে ইউরোপের সমগ্র দেশে, ইউরোপ, আমেরিকা এবং চীন, যুক্তরাজ্য সব পৃথিবীর প্রত্যেকটি দেশে। এখন এই রোগে কত মানুষ মারা গিয়েছে আপনারা জানেন? স্প্যানিশ ফ্লুতে প্রায় 5 কোটি মানুষ মারা যায় সারা বিশ্বে। এটির নাম পরিবর্তন হয় পৃথিবীর বিভিন্ন দেশে। এখনও পর্যন্ত যে আমাদের মাঝে মধ্যে ফ্লু হয়, এটি হতে পারে স্প্যানিশ ফ্লু, কিন্তু এটা এক এক দেশে এক একটি নাম পরিবর্তন হয়ে এক একটি আলাদা নামকরণ হয়েছে। তো এটি মনে রাখতে হবে, পৃথিবীতে প্রায় 5 কোটি মানুষ শুধুমাত্র স্প্যানিশ ফ্লুয়ে আক্রান্ত হয়ে মারা যায় ঔষধের অভাবে। পরবর্তীতে এটির ঔষধ আবিষ্কার হয় এবং এখন এটি নিয়ন্ত্রিত আছে। তো অনেক আগে এগুলো পৃথিবীতে আসলো, এগুলোর প্রভাব এবং রয়ে গেছে। একটি কথা মনে রাখতে হবে সুপ্রিয় বন্ধুরা, আপনারা যারা এই পর্যায়ে আমাদের সাথে লাইভে যোগ দিয়েছেন, পৃথিবীতে অতীতে শুরু থেকে নিয়ে, আমি যদি প্রাগৈতিহাসিক কাল থেকে বলছি, যতগুলো মহামারী, যতগুলো রোগ ব্যাধি এসেছে, এগুলো কোনোটি যায়নি, এখনও পর্যন্ত পৃথিবীতে আছে। আমাদের মধ্যে যে বড় বড় এইডস বলেন, এগুলো সব কিছুই কিন্তু মহামারী আকারে এসেছে, পরবর্তীতে স্বাভাবিকভাবে আমাদের জীবদ্দশা রয়ে গেছে। আমরা প্রতিনিয়ত এগুলো ভুগছি এবং কিয়ামত পর্যন্ত এইভাবে আরও অনেক রোগ আসবে। এখন আমরা প্রায় শেষের দিকে, আমরা 1957 সালে হংকং থেকে যে ফ্লু শুরু হয়, এটির নাম ছিল এশিয়ান ফ্লু। আমরা আগে বলছি স্প্যানিশ ফ্লুয়ের কথা। এখন 1957 সালে নতুন আরেকটি ফ্লু আসে হংকংয়ে, এটি এশিয়ান ফ্লু নামে পরিচিত হয়। এই ফ্লুটি চীন, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং 1958 সাল পর্যন্ত এটি থাকে। জানেন এই ফ্লুতে কত মানুষ মারা গিয়েছিল? প্রায় 11 লক্ষ মানুষ। বেশি দিন আগের কথা না, 1957 সালে। এখন হচ্ছে 2021 সাল, প্রায় 70-80 বছর আগের কথা। 11 লক্ষ লোক মারা যায়। পরে আবিষ্কার হয় টিকা, এবং সেই টিকা আবিষ্কারের কারণে এই রোগটি মোটামুটি একটা নিয়ন্ত্রণে চলে আসে। তারপর যে ভয়াবহ রোগটি পৃথিবীতে এসেছিল সেটি হচ্ছে এইডসের নাম শুনেননি, এইডসের কথা শুনেননি, বা এখনও এইডস হচ্ছে না এমন মানুষের সংখ্যা কম। মানে এইডসের নাম শুনেছেন, কোনো কোনো ক্ষেত্রে এইডস হচ্ছে। এটি আসলে, এরই সম্বন্ধে বলতে গিয়ে আমাকে একটি কথা বলতে হয় সুপ্রিয় বন্ধুরা, এই পয়েন্টটি আপনারা নোট করে নেন। আজকে হয়তো অনেকের এটি ভালো নাও লাগতে পারে, দীর্ঘ আলোচনা। আমি আগেই বলেছি, এই পর্বটি শুধুমাত্র যারা জ্ঞান পিপাসু, যারা জানতে ইচ্ছে করেন তাদের জন্য। আমরা গল্পে গল্পে অনেকগুলো ইতিহাস, অনেকগুলো তথ্য আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এইডস হচ্ছে এমন একটি রোগ যেটি সমকামিতা থেকে হয়। আপনারা নিশ্চয়ই জেনেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে একজন নবী ছিলেন, লূত আলাইহিস সালাম। তাকে গমর এবং গমর নগরীতে, কি আরেকটা ভুলে গেছি, পাঠানো হয়, একটি জাতির কাছে তাকে পাঠানো হয়েছিল। তারা সমকামী জাতি ছিল, পুরুষে কুকর্ম করত। আল্লাহ তাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিলেন। তারপর পৃথিবীতে দীর্ঘদিন পর্যন্ত এটি এমন ব্যাপকভাবে আর ছড়িয়ে পড়েনি। কিন্তু 1981 সাল এর আগে এবং এখনও পর্যন্ত সমকামী, এখন তো আরও ব্যাপকভাবে হচ্ছে। যে এখন অনেক রাষ্ট্রেও কিন্তু সমকামিতাকে বৈধতা দেওয়া হয়েছে এবং আরও অনেক কিছু, এগুলো আমরা এখন এই পর্বে নাই আলোচনা করলাম। তখন একটি জাতিকে সম্পূর্ণ ধ্বংস করেছিল, সদম এবং গমরা নগরী। মনে হয়েছে সদম এবং গমরা নগরীকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেন। আমরা কোরআন থেকে বিশ্লেষণ পাই যে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা জিবরিল, মিকাইল তাদেরকে পাঠিয়ে পুরা অঞ্চলটাকে, পুরা ভূখণ্ডকে উপর থেকে আছাড় বেড়ে সমস্ত জাতিকে সম্পূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। এবং তারপরে অনেক বছর কেটে যায়, তারপরে আবার মানুষের মধ্যে এই প্রবণতা জেগে উঠে, মানুষ কুকর্মের মধ্যে লিপ্ত হয় এবং 1981 সালে এই এইডস নামে একটি রোগ পাঠান আল্লাহ পৃথিবীতে। আমেরিকান সমকামীদের মধ্যে প্রথম এই রোগটি আসে। আমেরিকায় যারা সমকামিতা করে তাদের মধ্যে প্রথমে এই রোগটি আসে এবং ধারণা করা হয় 1920-এর দশকে পশ্চিম আফ্রিকার শিম্পাঞ্জির ভাইরাসে শিম্পাঞ্জির শরীরেও এই রোগটি পাওয়া যায়।
মানুষের সাথে শিম্পাঞ্জি অনেক মিল আছে, আল্লাহু আলম। তো এই রোগেও কিন্তু অনেক লক্ষ লক্ষ লোক মারা গিয়েছিল, এখনও পর্যন্ত মারা যাচ্ছে, যদিও এখন এর একটা প্রতিষেধক বা টিকা আবিষ্কার হয়েছে। এখন মারা যাওয়াটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে যে এমন একটি কুকর্ম পৃথিবীতে প্রচলিত হয়েছে যেটির কারণে আল্লাহ রব্বুল আলামিন একটি নবীর উম্মতকে ধ্বংস করে দিয়েছেন এবং সতর্ক করে দিয়েছেন। তার পূর্বে আরও অন্যান্য জাতিকেও ধ্বংস করা হয়েছে। আপনারা জানেন যে তার আগে এটা কী বলে, ইটালিয়াতে ভেসুভিয়াতে অগ্নুৎপাতের ফলে হারকুলিয়াম এবং পম্পেই নামক দুটি নগরী সম্পূর্ণ ধ্বংস করা হয়ে গিয়েছিল, সেটিও কিন্তু এই সমকামিতার কারণে। অথচ সুবহানাল্লাহ, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, প্রার্থনা চাই যে আমরা এমন একটি সময়ের মধ্যে আছি, এমন একটি সময় অতিক্রম করছি যেখানে আমাদের আশপাশে সব দিক দিয়ে এই কুকর্মটি ছড়িয়ে পড়েছে ব্যাপক আকারে। এটি একটি মহামারী হয়ে গেছে, কিন্তু কিছু বলতে পারবো না, কিছু করতে পারবেন না, যেহেতু অনেক রাষ্ট্রই এটি আইনি বৈধতা দিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও বুঝার তৌফিক দান করুন এবং তাদের মধ্যে যারা জ্ঞানী আছেন তাদেরকে যেন নিদর্শন দেখান এবং এর মাধ্যমে যেন এই রোগটি নিয়ন্ত্রণ করেন, কারণ এটি পৃথিবী ধ্বংসের আরেকটি কারণ হতে পারে। সবশেষে আমরা এতক্ষণ পর্যন্ত শুরু থেকে নিয়ে সেই 5000 খ্রিস্টপূর্বাব্দ থেকে নিয়ে 1957 সাল পর্যন্ত যে কয়েকটি মহামারীর তথ্য পাওয়া গেছে সুপ্রিয় বন্ধুরা, আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সবশেষে আমরা অতি সাম্প্রতিক যে রোগগুলো পৃথিবীতে আপনার আমার এই প্রজন্মের অনেকের জানা রয়েছে সেগুলো নিয়ে মাত্র 2 মিনিটে আলোচনা করব, তারপরে আমরা অন্য প্রসঙ্গে চলে যাব। 2003 সালে সার্চ এবং 2009 থেকে 10 সালে সোয়াইন ফ্লু। আপনারা জানেন সার্চ মাত্র 2003 সালে, আজকে থেকে 20 বছর আগে। সোয়াইন ফ্লু যখন আসে এটি মাত্র 10 বছর আগে। 2014-16 সালে পশ্চিম আফ্রিকায় ইবোলা, আপনারা সকলে জানেন। এগুলো সব মহামারী ছিল, এগুলো কোনো স্বাভাবিক রোগ ছিল না। লক্ষ লক্ষ মানুষ এগুলোতে মারা গেছেন, এগুলোর প্রাদুর্ভাব দেখা দেয়, অনেক মানুষ মারা যায়। এরপরে আসে আপনার কোভিড আকারে। কোভিডের আগে আমরা বলতে পারি যে কোভিড আসার আগে আমরা বলতে পারি যে 3টি বড় ধরনের রোগ পৃথিবীতে এসছে গত 20 বছরের ভিতরে। সেটি হচ্ছে 2003 সালে এই সার্চ, 2010 সালে সোয়াইন ফ্লু এবং 2014 থেকে 16 সালে ইবোলা এবং সবশেষে কোভিড-19, যেটিতে আমরা বর্তমানে আছি। বলা হয়ে থাকে যে চীনের একটি প্রদেশ, সেই প্রদেশে সর্বপ্রথম এটি 2019 সালে এই রোগটি শনাক্ত করা হয়, পরবর্তীতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং আমরা WHO এবং ওয়ার্ল্ড মিটারের রিপোর্ট অনুসারে আজকে কিছুক্ষণ আগেও আমি এখানে দেখেছি, আমি এখন আপনাদেরকে সেই তথ্যটি দেব যে কী পরিমাণ লোক মারা গেছে। প্রথমে আমরা জেনে নেই যে কত লোক আক্রান্ত হয়েছিল। আমি আগেও বলেছি প্রায় 26,27 লক্ষ মানুষ এই রোগে অর্থাৎ কোভিড-19 আক্রান্ত হয়েছে। তোর মধ্যে তার থেকে প্রায় 52,29,000 মৃত্যুবরণ করেছেন। তার মধ্যে আমাদের অনেক আত্মীয় স্বজন আছেন, বন্ধুবান্ধব আছেন, আমরা অনেককে হারিয়েছি। আবার অনেকে এখনও আক্রান্ত অবস্থায় আছেন, অসুস্থ অবস্থায় আছেন। আবার আমরাও আক্রান্ত হতে পারি, অসুস্থ হতে পারি, আল্লাহ না করুক। এই কোভিডটি প্রায় 1 বছর বা 1.5 বছরের মতো পৃথিবীকে পুরা লণ্ডভণ্ড করে দিয়েছে এবং সবেমাত্র এখান থেকে উদ্ধার পেয়ে পৃথিবীর মানব সভ্যতা ধীরে ধীরে যখন সামনের দিকে যাচ্ছিল, কিছুটা স্বস্তি সবেমাত্র আসতে শুরু করেছে। ঠিক এমনি সময় কোভিডের পরে দ্বিতীয় যে ভ্যারিয়েন্ট যেটি ছিল ডেল্টা, ভারতে যেটি শনাক্ত হয়েছিল, সেটিতেও প্রায় কয়েক লক্ষ মানুষ মারা গেছে, কয়েক হাজার মানুষ মারা গেছে। আর এখন সাউথ আফ্রিকাতে এটি নতুন রূপ আবির্ভাব হয়েছে, এটি আরও মারাত্মক। আমরা অনেকগুলো সংবাদপত্র, বিভিন্ন গণমাধ্যম এগুলো ঘেটে এগুলো নিয়ে তথ্য বের করার চেষ্টা করেছি। যেহেতু আমাদের লাইভটি দীর্ঘ হয়ে গেছে আর মাত্র 10 মিনিট, এরই মধ্যে আমরা চেষ্টা করব যে এই করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন আসলে কি, এটি নিয়ে বিজ্ঞানীরা, বিশেষজ্ঞরা কি বলছেন। তো আমি এখানে কিছু আর্টিকেল পড়ে শোনার চেষ্টা করব যে করোনা মহামারীর শুরুর থেকে সংক্রামক ভাইরাসটি জিনের গঠনগত পরিবর্তন ঘটিয়ে ক্রমাগত রূপ পাল্টে ফেলেছে। এখানে আসলে কিছু জীববিজ্ঞানের কথা এসে গেছে যে আমাদের শরীরে যে জিনগুলো রয়েছে সেগুলোর যে গঠনগত পরিবর্তন এসে যায়, অনেক বিজ্ঞানের বিষয় এসে গেছে। এগুলো যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। এক কথায় বলা চলে যে
করোনা ভাইরাস যেভাবে আক্রমণ করতো, এটি গলার মধ্যে হয়ে তারপরে সর্দি কাশির মতো, ওটা ওভাবে নয়, ওটা জিনে আক্রমণ করে। এটির আক্রমণ আরও বেশি গভীর, আরও বেশি মারাত্মক। এবং এটি এখনও পর্যন্ত কোনো টিকা বা ঔষধ আবিষ্কার হয়নি। সাউথ আফ্রিকাতে এটা এইমাত্র শনাক্ত হয়েছে। ইতিমধ্যে পৃথিবীর বেশ কয়েকটি রাষ্ট্র সাউথ আফ্রিকার সাথে তাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করেছে। ইভেন বাংলাদেশেও আমি গতকালকে একটি পেপারে পড়েছি যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে খুব শীঘ্রই সাউথ আফ্রিকার সাথে যাতে যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়, কারণ এই রোগটি যদি বাংলাদেশ সহ অন্যান্য দেশে আসে সেখানে মারাত্মক প্রবলেম হতে পারে। ইতিমধ্যে আমি ইংল্যান্ডে আছি, গত কয়েকদিন থেকে, গতকালকে এবং পরশুদিন সকলকে মাস্ক পরার জন্য আবার বলা হয়েছে। এবং ইংল্যান্ডে আরও রেড অ্যালার্ট দেওয়া হয়েছে এক ধরনের। প্রায় আমরা এখন খুবই কষ্টের মধ্যে আছি এবং বুঝতে পারছি না যে আসলে কি হচ্ছে পৃথিবীর অবস্থা। বিজ্ঞানী, ডাক্তার এবং বিশেষজ্ঞরা এ নিয়ে ক্রমাগত গবেষণা করে যাচ্ছেন যে এটা কীভাবে এটার আক্রমণ ঠেকানো যায়। তো আমি এই বিষয়ে এই রোগটি সম্বন্ধে বিস্তারিত আলোপ করার জন্য, এই রোগটি আসলে কিভাবে হয় এটির জন্য আমরা আরেকটি পর্বে একজন ডাক্তার, একজন বিশেষজ্ঞ নিয়ে আসবো, কারণ আজকে এটি নিয়ে আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ হবে। মূল বিষয় হচ্ছে যে সুপ্রিয় বন্ধুরা, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা যেন, যারা বিশেষ করে আমাদের অনেক ভাই বোনেরা সাউথ আফ্রিকাও থাকেন, তারা কী অবস্থায় আছেন আমরা জানি না, তবে বিবিসি, সিএনএন এবং অন্যান্য সংবাদপত্রের মাধ্যমে জানতে পাচ্ছি যে এখানে কঠোর একটি কোয়ারেন্টাইন চলছে। সবাই যেন তারা সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে নিরাপদ রাখেন। আর আমরা যারা পৃথিবীর অন্যান্য দেশে আছি তারাও যেন নিরাপদ থাকি এবং সরকারি যে সমস্ত গাইডলাইন আছে সেগুলো যেন আমরা লক্ষ্য করি। আমাদের খুব কষ্ট হচ্ছে, আমরা বুঝতে পারছি যে আসলে একটির পর একটি রোগ যেটি এর আগে কখনো হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সুস্পষ্ট বাস্তবতা আমরা এখন দেখতে পাচ্ছি, কারণ আমরা এমন একটি সময়ের মাঝে আছি যেই সময়টি মানুষ এটি বিশ্বাস করে যে অনেক উন্নত যোগ বিজ্ঞান চাঁদে চলে গেছে, অনেক এইডসের চিকিৎসা বেরিয়ে গেছে, ক্যান্সারের চিকিৎসা বের হচ্ছে, কিন্তু এই বিভ্রান্তিকর তথ্যগুলো মানুষকে দিন এবং আমল থেকে সরিয়ে নিচ্ছে, কারণ তারা বুঝতেই পারছে না যে যেই রোগটি তারা ঔষধ আবিষ্কার করছে সেটি শেষ হয়নি, সেটি একদিকে শেষ হবে, আরেকদিকে আরেকটি রোগ আসমান থেকে আসবে মানুষের গজব আকারে। এর কারণ হচ্ছে পৃথিবীতে পাপ বেড়ে গেছে। এই পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জাতিকে বিভিন্ন সময় ধ্বংস করে দিয়েছেন। পৃথিবীতে আমরা ইতিহাস পর্যালোচনা করলে বখতেনেসারের কথা শুনি, সাইরাসের কথা শুনি, আমরা রোমান সাম্রাজ্যের কথা শুনি, বাইজেন্টাইন সাম্রাজ্যের কথা শুনি, লূত আলাইহিস সালামের জাতি, সামুদ জাতি, হুদ আলাইহিস সালামের জাতি, সাবা জাতি, স্পার্টা জাতি, এভাবে অনেক জাতির ইতিহাস আমরা দেখি। তাদের মধ্যে কিভাবে তাদের মধ্যে থেকে যারা অত্যাচারী ছিল তাদেরকে যেমন ধ্বংস করে দিয়েছেন, সেই ধ্বংসের নমুনাগুলোও ছিল অন্য ধরনের। কখনো আসমান থেকে গায়েবী আযাবের মাধ্যমে, কখনো রোগ ব্যাধির মাধ্যমে ফেরাউন নমরুদকে যেভাবে ধ্বংস করেছেন এভাবে। তো বন্ধুরা, অনেকক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আজকের এই লাইভটি একটু দীর্ঘ হলো, প্রায় 1 ঘন্টার মতো। আমি চেষ্টা করেছি যে গল্পে গল্পে আপনাদেরকে পৃথিবীর কিছু ইতিহাস, রোগ ব্যাধি সংক্রান্ত, যেগুলো শুনলে আপনাদের হয়তো কিছুটা না হয় অন্তরের মধ্যে আল্লাহ ভীতি জাগবে। আমার নিজের অন্তরের মধ্যে আল্লাহ ভীতি জেগেছে এবং জাগছে পর্যন্ত। আমরা যে আল্লাহকে ভয় করি না তা না, আমরা যারা মুসলমান, যারা একশ্বরবাদে বিশ্বাস করি, সবাই আল্লাহকে ভয় করে। আমাদের কিছুটা গাফলেমে রয়েছে, কিছুটা অলসতা রয়েছে, যেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, আমাদেরকে শুদ্ধ থাকতে হবে, আমার চেষ্টা করতে হবে। এই পৃথিবীতে আমরা এসেছি, আমরা সারা জীবন থাকবো না, আমাদের জীবন একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে বলেছেন যে তোমরা এই পৃথিবীতে ছিলে না, তারপর তোমরা এই পৃথিবীতে এসেছো, তারপর কি হবে? আল্লাহ বলছেন সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। অর্থাৎ এই মাটি থেকে তোমরা মৃত ছিলে, তোমাদেরকে আবার জীবিত করেছি, আবার তোমাদেরকে মৃত্যু দান করব এবং সেই আবার কিয়ামতের ময়দানে তোমাদেরকে ওখান থেকেই পুনরুত্থান করব। তাহলে এই পৃথিবীতে আমাদের জীবন হচ্ছে মুসাফিরের জীবন। আমরা কিছুদিনের জন্য এসেছি, কিছুদিন থাকবো, আবার চলে যাব, আবার আমরা আল্লাহর দরবারে হাজির হব। সবশেষে যে কথাটি বলবো যে আমি এই যে কথা বলছি, আপনারা যারা কথা বলছেন, আমাদের মৃত্যু নেই। একটি কথা মনে রাখতে হবে, অনেকেই ভাবি যে মৃত্যু নেই। আমরা আসলে একটি স্টেজ থেকে আরেকটি স্টেজের মধ্যে প্রবেশ করি। আমাদের যে রুহ, আমার রুহটা আমার ভিতরে এই বডির মধ্যে দেয়া হয়েছে বিধায় আমি কথা বলতে পারছি। আল্লাহ সুবহানাহু
তাআলা চাইলে আমার রুহটাকে অন্য কারো বডির মধ্যে রিপ্লেস করতে পারেন। এর প্রমাণ হচ্ছে আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন, এই প্রত্যেকটি মানুষ এখন কিন্তু পৃথিবীতে নেই। তাইলে কি হলো? তারা কি মারা গেছে? তারা কি সারা জীবনের জন্য আর কখনোই কি তারা আসবে না ফিরে? না, তাদের রুহুটাকে তাদের দেহ থেকে বের করে নেওয়া হয়েছে, তারপর রুহুর জগতে তারা চলে গেছে। আমরা ছিলাম রুহুর জগতে, আবার আমরা এখন রুহুর জগতে চলে গেছি। কিন্তু এখানে পার্থক্য হচ্ছে, এখন যে জগতে গেছে সেটা, এই রুহুগুলা যে জগতে আছে এটাকে আলমে বারজাখ বলা হয়, কবরের জীবন। এই জীবনটা কী ধরনের, এগুলো নিয়ে আমরা বিশেষজ্ঞ দিকে আনবো এবং বিভিন্ন কোরআনে করিমের সূরা থেকে যে ইঙ্গিতগুলো দিয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আর সেই রুহুর জগৎ যখন কিয়ামত হয়ে যাবে, আমাদের রুহুগুলোকে আবার আমাদের দেহে দেয়া হবে, তারপর আমাদের বিচার কাণ্ড হবে। আমরা যারা ভালো কাজ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিন্দুমাত্র ভালো কাজ যদি তোমরা করো সেটাও যেমন আমি হিসাব করব। সূরা জিলজারে আল্লাহ সুস্পষ্টভাবে বলেন যে ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অর্থাৎ ভালো কাজ বিন্দুমাত্র করলে সেটিও যেমন আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আল্লাহ হিসাব করবেন। মন্দ কাজ যতটুকু করবে ততটুকুই আল্লাহর কাছে আল্লাহ হিসাবে রাখবেন। আর সেই হিসাব মোতাবেকে আমাদেরকে পুরস্কার এবং তিরস্কার দুটোই করা হবে। আমরা যারা পুরস্কৃত হব তারা হয়তো জান্নাতে যাব ইনশাল্লাহ, আর যারা তিরস্কৃত হবে তারা জাহান্নামে যাবে। কিন্তু যেখানেই যান না কেন, পৃথিবীতে যে রুহু আমি যেভাবে আছি সেখানেও সেভাবে থাকব। কারণ পার্থক্য হবে, ভালো কাজ করলে আমি আরামে শান্তিতে থাকব, মন্দ কাজ করলে আমার এই রুহুর উপরই অত্যাচার হবে, এই রুহুকেই শাস্তি দেওয়া হবে। তাহলে আমরা রুহু যখন থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, একবারে এটি চিরকালের জন্য অমর করে রেখেছেন, এটি কোনো মৃত্যু নেই। যা বলা হয় সেটি হচ্ছে স্থানান্তর, এক জায়গা থেকে এক সময় থেকে আরেক সময়ের ভিতরে ঢুকছি। রুহুর জগৎ থেকে আমরা দুনিয়ার জগতে এসেছি, তারপরে বারজাখের জীবনে যাব, তারপরে আবার কিয়ামতের রুহুর জগতে, তারপরে বিচারের পর আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিকভাবে চলার তৌফিক দান করুন। এই পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের কথাবার্তায় কোনো ভুল হলে, আমরা যখন লাইভ করি, যখন কথা বলি, তখন মুখ ফসকে ভুল কথা, ভুল তথ্য, ভুল শব্দ চয়ন, বাক্য প্রয়োগ আমরা করেই ফেলতে পারি। ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব এবং একজন বিশেষজ্ঞের মাধ্যমে আপনাদেরকে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের বিস্তারিত বিবরণ তুলে ধরব দু একদিনের ভিতরে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আর দীর্ঘক্ষণ লাইভে থাকার কারণে আপনাদের অনেকের কমেন্টগুলো পড়া সম্ভব হয়নি। ইনশাল্লাহ পরবর্তী পর্বে আপনাদের কমেন্ট পড়ে নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।